লেখিকা কৃতি মুখার্জির শাস্তি। প্রমিতা এমনিতে রোজই ভোরে ওঠে, কিন্তু আজ যেন একটু বেশি তাড়াতাড়ি উঠেছে। আসলে সারা রাতই প্রায় জেগেছিল। ক্ষণে ক্ষণে মাথায় নানান চিন্তা এসে ভিড় করছে। সংসার, ছেলে সব নিয়ে জেরবার হয়ে যাচ্ছে সে। কখনো কখনো মনে হয় কোথাও হারিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু ছেলেটার মুখ চেয়ে আটকে যায়। সাধে কি বলে, সন্তান বড় জ্বালা, কিছুতেই যায় না ফেলা। চোখে মুখে জল দিয়ে রান্নাঘরে এলো, উনুনটায় জাল দিয়ে একটুখানি চা বসালো। মাথাটা কেমন এখনো ঝিমঝিম করছে। চাটা হয়ে গেলে হ্যান্ডেল ভাঙা কাপটা নিয়ে বিছানায় গিয়ে বসলো। ছেলেটা ওপাশ ঘুরে এখনো অঘরে ঘুমোচ্ছে। বিয়ের পর প্রমিতা সব অভাবকে মানিয়ে নিয়েছিল, কোনোদিন কোনো কিছুর জন্য অভিযোগ করেনি। স্বামী দিনেশের রোজগারে টান পড়লে কখনো একবেলা ভাত খেয়ে থেকেছে, তো কখনো জল মুড়ি। তবু মনে সবসময় শান্তি থাকতো, এই ভেবে যে তাদের জীবনে সুখ না থাকলেও স্বস্তি থাকবে সবসময়। বিয়ের ঠিক 3 বছরের মাথায় ছেলে এলো, দায়িত্ব বাড়ল প্রমিতার। দিনেশ ততদিনে অসৎ সঙ্গে পড়েছে। যেটুকু আয় করে সেটা মদ জুয়াতেই খরচা করে আসে। শেষে বাড়িতে এসে শুরু হয় বউয়ের ওপর চোটপাট। বেশ কয়েক মাস এভাবেই চলল। বাঁধ ভাঙল প্রমিতার। কাজ খুঁজতে বেরোলো সে। পড়াশোনার ইতি ক্লাস 10 হয়েছে, তাও মাধ্যমিকের সবকটা পরীক্ষা দেওয়াও হয়নি। অতএব ঘর গেরস্থের কাজই খুঁজে নিতে হবে। 2টো বাড়িতে বাসন ধোয়া, কাপড় কাচার কাজ জুটল। জীবনে প্রথমবার বাইরে এসে কাজ করা বড্ড অসুবিধে হতো প্রমিতার। বাবার মুদিখানার দোকান ছিল, বিশাল আয় না থাকলেও 5 জনের সংসার ভালোই চলে যেত। বর্দা কলেজ পাশ করে তামিলনাড়ুতে চলে গেল শ্রমিকের কাজ করতে। ছোড়দা তখন উচ্চ মাধ্যমিক দেবে। স্কুল পাশ করে কলেজে আর ভর্তি হলো না সে। বাবার সাথে দোকানে বসলো। ব্যবসার জিনিস আনতে গিয়ে দিনেশের দাদা পরেশের সাথে যোগাযোগ হলো ছোড়দার। সেখান থেকে পরিচয় হয়ে ওর বিয়ে। দাদা বলেছিল ঘর ভালো, ছেলেটাও ভালো, তাই মা বাবা আর আপত্তি করেননি। বিয়ে হলো ছোটোখাটো অনুষ্ঠান করে। বর্দা ততদিনে বাইরে বিয়ে সেরেছে। বোনের বিয়েতে সশরীরে না এলেও দায়িত্বস্বরূপ কিছুটা টাকা বাবাকে মানি অর্ডার করে দিয়েছিল। বাকি খরচটা এদিক ওদিক থেকে ধার দেনা করে জোগাড় হয়ে গিয়েছিল। মেয়েকে 1 জোড়া দুল আর জামাইকে সোনার আংটি দিয়েছিল প্রমিতার বাবা। বিয়ে হয়ে প্রমিতা নতুন সংসারে এলো। ভরা শ্বশুর বাড়ি। শ্বশুর নেই, তবে পক্ষাঘাতে শয্যাশায়ী শাশুড়ি আছেন। এছাড়া ভাসুর, যা, তাদের 2 ছেলে ছিল। দিনেশ একটা কারখানায় মজুরির কাজ করত। বৎসঙ্গ তখনও জোটেনি তার, তাই যেটুকু পেত তাতেই দিব্যি চলত। বিয়ের কয়েক মাসের মধ্যেই শাশুড়ি চলে গেলেন। শাশুড়ি চলে যাবার পর জায়ের সংসারের খরচ দিতে অনীহা দেখা গেল। ভাসুরেরও তাতে সম্মতি ছিল, কাজেই হাড়ি আলাদা হতে দেরি হলো না। সংসার আলাদা হতে দিনেশ যেন সাপের 5 পা দেখল। অর্ধেক দিন বাড়ি আসার নামই নেই। যেদিন আসে সেদিন একেবারে নেশায় টইটুম্বুর থাকে। প্রমিতা শুরুতে অশান্তি করত, চিৎকার চেঁচামেচি হতো স্বামী স্ত্রীতে। দিনেশ হাত তোলা শুরু করলো। পাড়ার মহিলারা বেশ কয়েকবার এসে মধ্যস্থতা করলেও সমস্যার সমাধান হয়নি তেমনভাবে। এরই মধ্যে দিনেশ একদিন বাড়িতে এসে জানালো কয়েকজন বন্ধুর সাথে কেরালায় শ্রমিকের কাজ করতে যাবে। প্রমিতা প্রথমে আপত্তি করলেও পরে ভেবে দেখল দিনেশের যাওয়াই ভালো। সংসারে 2টো টাকা বেশি এলে ছেলেটার ভবিষ্যৎ যেমন ভালো হবে, তেমনি বকে যাওয়া বন্ধুদের থেকে দূরেও রাখা যাবে স্বামীকে। কিন্তু প্রমিতা জানত না, ছেলের ভবিষ্যৎ ভালো হওয়া তো দূরের কথা, দিনেশ তাদের সবার জীবনটাকেই অন্ধকারের দিকে ঠেলে দিতে যাচ্ছে। দিনেশ কেরালার উদ্দেশ্যে পাড়ি দিল। প্রমিতা স্টেশনে ছাড়তে যেতে পারেনি। রায়বৌদির বাড়িতে সেদিন থেকেই ও রান্নার কাজে ঢুকেছিল। তারপর ভিন রাজ্যে পৌঁছে দিনেশের পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। ফোন করলে একটিবারও ঝাঁঝালো গলায় কথা বলেনি বউয়ের সাথে। ছেলেকেও বড্ড আদর দিয়ে কথা বলতো। বেশ কিছু মাস নিয়ম করে টাকাও পাঠালো বাড়িতে। প্রমিতাও সকালে 2টো বাড়িতে রান্নার কাজ ধরেছে, আর বিকেলে যায় একটা গার্লস হস্টেলে রুটি করতে। বহু চেষ্টার পর সংসারে স্ত্রী ফেরাতে আজ সক্ষম প্রমিতা। এরপর আরও বেশ কয়েক মাস বাদে একদিন সকালে প্রমিতা ছেলেকে প্রাথমিক স্কুলটায় দিয়ে রায়বৌদির বাড়িতে কাজে গেছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ওপার থেকে স্থানীয় ভাষায় একজন লোক গম্ভীর গলায় কিছু যেন বলে চলেছেন। মাথামুন্ডু কিছুই ঠাউর হচ্ছে না প্রমিতার। এক সময় বাধ্য হয়ে রায়বৌদিকে ডাকল সে। বৌদি ইংলিশ মিডিয়ামের টিচার, বেশ চৌখস ইংরেজি বলেন,
তাই অতি সহজেই লোকটির সাথে কথাবার্তা সেরে ফেলেন। ফোনটা রেখে একটা অদ্ভুত বিরক্তিপূর্ণ দৃষ্টি নিয়ে প্রমিতার দিকে তাকালেন বৌদি। প্রমিতার তখন ভয়ে পেটের ভেতর হাত পা সিঁধিয়ে যাচ্ছে, মনের মধ্যে নানা কুচিন্তা ডাক দিচ্ছে। কিন্তু সেই সব আশঙ্কাকে সত্যি করে দিয়ে বৌদি যা শোনালো তাতে তখন প্রমিতার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। যে বদসঙ্গ ছাড়াতে দিনেশের বাইরে কাজ করতে যাওয়াকে প্রমিতা সমর্থন করেছিল, সেই সঙ্গ তার স্বামী কোনো দিনই ছাড়েনি, উল্টে তাদের সঙ্গেই বাড়ি ছেড়েছিল। কেরালায় গিয়ে একটা নির্মীয়মান ফ্ল্যাটে মজুরির কাজে ওরা লেগে পড়ে। গত পরশু রাত 9:45টার সময় দিনেশ তার বন্ধুদের সাথে বসে ওই নির্মীয়মান ফ্ল্যাটে মদ্যপানে মত্ত ছিল। মাতাল অবস্থায় তারা 16 বছর বয়সী টিউশন ফেরত একটি মেয়েকে রাস্তা থেকে তুলে এনে ধর্ষণ করে। মেয়েটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দিনেশ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। আব্দুল নামে একজন এখনও পলাতক। রায়বৌদি ভীষণ ক্ষুণ্ণ হয়েছেন এমনই একটি ঘটনায়। কোনো কথাকে আমল না দিয়েই উনি সেদিনই প্রমিতাকে জবাব দিলেন। পাওনাগণ্ডা যা ছিল তার সামান্য কিছু দিয়ে বাকিটা পরে নিয়ে যেতে বললেন। প্রমিতা চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো রায়দের দোতলা বাড়ি থেকে। পাড়ার মুখে ঢুকতেই দেখল একদল কৌতূহলী চোখ তাকে সমানে দেখছে। ফিসফিসানিও চলছে তাদের মধ্যে। প্রমিতা বেশ বুঝতে পারছে এরা এতক্ষণে দিনেশের কাণ্ড কারখানা সবই জেনে গেছে। কোনো রকমে দ্রুত পা চালিয়ে বাড়িতে ঢুকেছিল। ছেলে তখন পাশের বাড়ির সন্ধ্যা বৌদির কাছে ছিল। ওদের বাড়ির বাচ্চাটাও প্রমিতার ছেলের সাথেই পড়ে। উনুনে ভাত বসিয়ে ছেলেকে আনতে গিয়ে সন্ধ্যা বৌদির মুখে প্রমিতা শুনেছিল সোশ্যাল মিডিয়ায় দিনেশের সমস্ত কীর্তিকলাপ ছড়িয়ে পড়েছে। নিউজ চ্যানেল, বিভিন্ন ইউটিউবার সবাই ধিক্কার জানাচ্ছে পুরো ঘটনাটাকে। এমনকি শাপান্ত করছে অপরাধীদের পরিবারকেও। প্রমিতার 7 বছরের ছেলেটা হা করে কাকিমার বলা কথাগুলো শুনছিল। প্রমিতার খুব অস্বস্তি হচ্ছিল বৌদির সামনে দাঁড়িয়ে থাকতে। অর্ককে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছিল সেদিন। রান্নাঘরে বসে মুখে আঁচল চাপা দিয়ে যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল প্রমিতা, তখন ছেলেটা পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলেছিল, ধর্ষণ কাকে বলে মা? বাবা কি খারাপ কিছু করেছে? তুই এসব কি করে জানলি? বারে, জেঠিমা যখন বলছিল তোমাকে তখনই তো শুনলাম। ধর্ষণ মানে একটা মেয়েকে অত্যাচার করা, তাকে অসম্মান করা। তাহলে তো সেটা খারাপ মা। প্রমিতা আর কিছু বলতে পারেনি সেদিন। আস্তে করে বলে উঠেছিল, পাড়ার দোকান থেকে সেদিন আর ডিম আনতে ইচ্ছে হয়নি প্রমিতার। ট্যাবড়ানো স্টিলের থালাটায় একটা সবজির ঘ্যাট আর ভাত দিয়ে ছেলেকে খেতে দিয়েছিল, নিজে কিচ্ছু খায়নি। দেওয়ালের কোণে বিয়ের পরপরই স্বামী স্ত্রীর দুজনের মেলায় তোলা ছবিটা টাঙানো আছে। সেটার সামনে গিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে প্রমিতা বলেছিল, কেন এমন করলে? আমার কাছ থেকে তুমি কি পাওনি যার জন্য তোমাকে এত নিচে নামতে হলো? আমি তো জানতাম আমার স্বামী নেশা করে, কিন্তু সে এত জঘন্য কাজ করতে পারে সেটা তো কল্পনাও করতে পারিনি। তারপর সারাটা রাত কেটে গেছে। ফোন তুলতে তুলতে ওপার থেকে জন্মেও না শোনা বিভিন্ন ভাষায় তাকে নানা কথা বলা হচ্ছিল, যার কোনোটাই বোধগম্য হয়নি প্রমিতার। চুপ করে সে শুনত লোকগুলোর কথা। এক সময় সস্তার ফোনটা চার্জ শেষ হয়ে গিয়ে নিজেই বন্ধ হয়ে গেল। হাঁপ ছেড়ে বেঁচেছিল প্রমিতা। কিছুটা ইচ্ছে করেই ফোনটা আর 2 দিন চার্জে বসায়নি সে। তার কদিন বাদে একটা নতুন বাড়িতে রান্নার কাজ পেল প্রমিতা। সেখান থেকে কথা বলে বাড়িতে ফিরছিল। গলিতে ঢুকতেই দেখল 2-3টে ভ্যান দাঁড়িয়ে আছে। আর একটু এগোতেই চোখে পড়ল একদল মানুষ ক্যামেরা মাইক নিয়ে কী সব যেন করছে। কয়েকটা লোক তাদের এক চিলতে বাড়িটার ছবি তুলছে। পাড়ার লোক সবাই চারদিক দিয়ে ঘিরে রয়েছে তাদের। কয়েকজন তো কথাও বলছে বেশ হাত পা নেড়ে চেড়ে। প্রমিতার সামনে আসতেই লোকগুলো ক্যামেরা নিয়ে ছেঁকে ধরেছিল তাকে। একের পর এক প্রশ্ন। সেই ঘটনা নিয়ে কি ভাবছে, স্বামীকে দোষী ভাবে নাকি নির্দোষ, আরও বহু কিছু। অর্ক ততক্ষণে মায়ের পেছনে আশ্রয় নিয়েছিল। লোকগুলো তাও নিস্তার দিচ্ছে না তাকে, জোর করে বের করে আনতে চাইছে সামনে। প্রমিতা চিৎকার করে বলে উঠেছিল, আমি কিচ্ছু জানি না, এই রকম একটা লোক আমার স্বামী হতে পারে না। যদি অপরাধ প্রমাণিত হয় আপনারা ওকে শাস্তি দিন, আমার কিছু বলার নেই তাতে।
ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিল প্রমিতা। লোকগুলো ক্যামেরা গুটিয়ে গাড়িতে উঠে চলে যাবার পর বিধ্বস্ত শরীরে বাড়িতে এসে পেটে খিদে নিয়ে শুয়ে পড়েছিল মা ছেলেতে। আরও একবার নতুন করে ভাবতে প্রমিতার কষ্ট হচ্ছিল যে তার স্বামী একটা 16 বছরের মেয়ের ওপর নিজের লালসা মিটিয়েছে। সাংবাদিকরা যাবার পর পাড়ার লোক প্রমিতা আর তার ছেলেকে একঘরে করে দিল। বাড়ি ছাড়ার হুমকিও আসছিল, কিন্তু তাদের যাবার জায়গা কোনো কালেই ছিল না, এখন আরই নেই। অগত্যা এখানে পড়ে থাকতে হবে। তাতে যদি পাড়ার লোকে পিটিয়ে মেরে ফেলে তো ফেলবে। দিন যেতে লাগলো। যে নতুন বাড়িটায় প্রমিতা রান্নার কাজ ধরেছে সেই মুক্তা বৌদি ভীষণ ভালো। বাড়িতে নিজের বুটিক আছে। স্বামী ক্যান্সারে চলে গেছেন বহু বছর আগে। ছেলে আর বৌমা বিদেশে থাকে, বছরে একবার করে আসে। মুক্তা বৌদি সব জেনে শুনেই প্রমিতাকে কাজে রেখেছে। অর্ককে বিনা পয়সায় পড়িয়েও দেয়। এছাড়া ভালো মন্দ রান্নাবান্না হলে ওই বাড়িতেই খেতে বলে দেয় বৌদি। প্রমিতা সেদিন ছেলেকে নিয়ে সকালেই ওই বাড়িতে চলে যায়। রাতে রান্নাটা সেরে নিজেদেরটা টিফিন বক্সে নিয়ে চলে আসে। আজ কিন্তু মুক্তা বৌদির বাড়িতে কোনো ভালো মন্দ রান্না হবার কথা নেই। তবু প্রমিতা সকাল সকাল উঠে পড়েছে, কারণ আজ তার স্বামীর সাজা ঘোষণা হবে। এই 6-7 মাসে অপরাধীদের পরিবারের প্রায় প্রত্যেকেই কেরালায় গিয়েছে নিজেদের লোককে ছাড়িয়ে আনার জন্য। শুধু যায়নি প্রমিতা। অত দূরের রাজ্যে এতটুকু ছেলেকে নিয়ে যাবার ক্ষমতা বা ইচ্ছে নেই তার। তাছাড়া মেয়েটি মৃত্যুকালীন বয়ানে নিজের ওপর হওয়া অত্যাচারে যা বর্ণনা দিয়ে গিয়েছে, তারপর আর দীনেশকে নিরপরাধ ভাবার কোনো মানেই হয় না। মুক্তা বৌদি বহুবার কেরালায় থাকা তার স্বামীর সূত্রে পরিচিত এক উকিলকে ঠিক করে দিতে চেয়েছিল। রাজি হয়নি প্রমিতা। ওর বক্তব্য, অপরাধ করতে যখন বুক কাঁপেনি তখন সাজা পেতে ক্ষতি কি? অপরাধীর হয়ে কথা বলা মানে তো নিজেও অপরাধী হয়ে যাওয়া। তাছাড়া একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যদি সুবিচার পাইয়ে দিতে না পারে, তবে আর এই জীবনে কি করলো? তাই আদালত যা ঠিক করবে সেটাই হবে। প্রতিবেশীরা প্রথমে উল্টো কথা বললেও পরে তাদেরই কেউ কেউ আবার বলেছিল, স্বামীর হয়ে লড়তে পুরুষ মানুষের ওটুকু দোষ নাকি মেনে নেওয়াই যায়। ওদের কথা শুনে অবাক লেগেছিল সেদিন প্রমিতার। নিউজ চ্যানেলে কত বড় বড় কথা বলে, এখন ওরা দীনেশের পক্ষে কথা বলছে। একটা অকালে ঝরে যাওয়া মেয়ের কথা কেউ ভাবছে না, ভাবতে চাইছেও না। তবে প্রমিতা নিজের সিদ্ধান্তে অটল ছিল। স্বামীকে ছাড়ানোর কোনো ব্যবস্থা সে করেনি, এমনকি আজ সাজা ঘোষণা হবার পরেও করবে না। আর বসে থাকলে চলবে না। ভোরের আলো বহুক্ষণ ফুটেছে। অর্ককে আজ আর স্কুলে পাঠিয়ে লাভ নেই। সেখানেও ছেলেটাকে এতদিন অনেক টিপ্পনি শুনতে হয়েছে। শিক্ষক, অভিভাবক, বন্ধুবান্ধব কেউ ছেড়ে কথা বলেনি, ছোট বলে রেয়াত করেনি। আজ তাই ছেলেকে বৌদির বাড়িতেই বসিয়ে রাখবে। বেলা 10টা নাগাদ অর্ককে নিয়ে মুক্তা বৌদির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো প্রমিতা। ড্রয়িং রুমে অর্ক আর বৌদিকে রুটি তরকারি দিয়ে এসে রান্নাঘরে দুপুরের খাবারে জোগাড় করছে প্রমিতা। এত বড় একটা ঘৃণ্য অপরাধের সাজা যে লঘু হবে না সেটা প্রমিতা জানত, কিন্তু তবু যখন বেলা 12টা নাগাদ নিউজের লাইনগুলো কানে এলো, তখন অজান্তেই কান্নায় ভেঙে পড়ল সে। ব্রেকিং নিউজ ঘোষণা হয়ে গিয়েছে। কেরালা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার 4 অপরাধীকে মৃত্যুদণ্ড দিল সর্বোচ্চ আদালত। আগামী মাসেই ফাঁসি কার্যকর করা হবে। মুক্তা বৌদি না থাকলে সেদিনও না খেয়েই হয়তো কাটিয়ে দিত প্রমিতা, কিন্তু এখন বৌদি আছে, তাই অভুক্ত থাকার জো নেই। বহু রাতে বাড়ি ফিরল ছেলেকে নিয়ে। রাস্তা তখন প্রায় জনশূন্য। চোখের নিমেষে 1 মাস কেটে গেল। কাল দীনেশের ফাঁসি হবে। কেন জানি না, এতদিন শক্ত থাকলেও এখন হঠাৎ মানুষটাকে দেখতে ইচ্ছে করছে প্রমিতার। 7 জন্ম যার সাথে কাটানোর কথা ছিল, সে আজ বহু দূরের এক রাজ্যে মৃত্যুবরণ করবে। হ্যাঁ, নিজের দোষেই হয়তো করবে, কিন্তু তবু কষ্ট হচ্ছে খানিকটা। আজ বেলার দিকে পুলিশ কর্তৃপক্ষ দীনেশের তরফ থেকে ফোন করেছিলেন প্রমিতার ফোনে। দীনেশ শেষ ইচ্ছে স্বরূপ সে ছেলের সাথে কথা বলতে চায়। অর্ক শেষবারের মতো তার বাবার সাথে কথা বলছে। প্রমিতা পাশে পাথরের মতো দাঁড়িয়ে শুনেছে দীনেশ ছেলেকে বলছে, তোর মাকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। প্রমিতার দীনেশের সম্পর্কটা তো কবে থেকে শেষ হতে শুরু করেছিল, আর এখন তো পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। ওরা কেউই হয়তো আর একে অপরের মুখোমুখি হতে চায় না, তাই সব কথাটুকু অর্কের সাথেই সীমাবদ্ধ ছিল। প্রমিতা বহুবার দুর্বল হয়েছে, কিন্তু বারে বারে বাচ্চা মেয়েটার মুখটা মনে করে নিজেকে শক্ত করেছে। এই প্রথমবার ছেলেকে নিয়ে বাড়িতে থাকতে ভয় করছে প্রমিতার।
কাল ফাঁসি হবার পর প্রতিবেশীরা যদি আবার গিরগিটির মতো রং বদলে ফেলে, বাড়িটাতে আগুন ধরিয়ে দেয় বা মাছ রেখে পিটিয়ে মেরে ফেলে, তাই এই দুটো দিন ও মুক্তা বৌদির বাড়িতেই থেকে যাবে। ছেলেকে ঘুম পাড়িয়ে একটা থলিতে কিছু জামাকাপড় গুছিয়ে নিল, সাথে কিছু দরকারি কাগজপত্র। ভোর 4:25। চোখে একটুও ঘুম নেই প্রমিতার। দিনেশকে নিশ্চয়ই এতক্ষণে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। বাবা বলতো সঠিক সময় নাকি কখনোই জনগণকে জানতে দেওয়া হয় না, হামলার ভয়ে। তার মানে তো দিনেশ এখন নাও বেঁচে থাকতে পারে। বুকটা হু হু করে উঠল। তার স্বামীকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এমনটা প্রমিতা জীবনেও ভাবেনি। ইস, যদি কেরালায় না যেতে দিত তাহলে হয়তো এত কিছু হতো না। কিন্তু যার মনে অপরাধ বাস করে তাকে কি বেশি দিন আটকে রাখা যায়? একদিন না একদিন সে ঠিক অপরাধ ঘটাবেই, তাকে আটকাবে কার সাধ্যি? বৌদিকে বলে ও বাড়ি থেকে একটা পেপার সে নিয়ে এসেছে। বাল্বটাকে জেলে সেটাই পড়তে বসল। 16 বছরের নিষ্পাপ মেয়েটার পেটে লোহার রড দিয়ে এত জোরে আঘাত করা হয়েছিল যে নাড়িভুড়ি অবধি নাকি বেরিয়ে এসেছিল। এতটা হিংস্র কোনো মানুষ হতে পারে? ও কি সত্যি এতদিন এরকম একটা মানুষের সাথে সংসার করেছে, একসাথে থেকেছে? কে জানে। খবরের এক একটা লাইন পড়তে গিয়ে লোম খাড়া হয়ে যাচ্ছে প্রমিতার। ভয়ে, লজ্জায়, আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সে। ঘোর কাটল। 6:30 বাজতে না বাজতেই ছেলেকে নিয়ে প্রমিতা বেরিয়ে পড়েছে। মুক্তা বৌদি মর্নিং ওয়াকের জন্য সকালেই ওঠেন। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দিলেন। কিরে মিতা, তুই এখন? হ্যাঁ বৌদি, চলে এলাম। মনটা কেমন যেন করছিল বাড়িতে। ঠিক আছে, আয়, ভেতরে আয়। সকালের চাটা বৌদিকে বেডরুমে দিয়ে এলো প্রমিতা। বলবো না করেও একসময় বৌদিকে বলল, টিভিটা একটু খুলবে গো, খবরটা দেখতাম। মুক্তা বৌদি বললেন, কি করবি দেখে মিতা, সেই তো মনে মনে কষ্ট পাবি, তার চেয়ে ছেড়ে দে না। না বৌদি, একবার চালাও না, আমি দেখব। মুক্তা বৌদি আর কথা বাড়ালেন না, টিভিটা চালিয়ে দিলেন। ফাঁসির কাজ সম্পন্ন। দিনেশের মৃতদেহ জেল থেকে বের করে আনা হচ্ছে। সংশোধনাগারের বাইরে অজস্র ক্যামেরার ঝলকানি সেদিন যেমনটা প্রমিতাকে দাঁড়াতে হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও। একটা চ্যানেলে বিতর্ক সভা বসেছে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হলো কি না, এই ঘটনার পর ধর্ষণ আর ঘটবে কি না, এই সব নিয়ে। আরেকটা চ্যানেলে জানানো হচ্ছে ফাঁসি দেবার আগে দিনেশকে কি খাবার দেওয়া হয়েছিল, দিনেশের প্রতিক্রিয়া কী ছিল, সব কিছু। প্রমিতা আজ বাক্যহীন। একটা ফুটফুটে মেয়ে চলে গেল, অপরাধীরা সাজাও পেল, কিন্তু অপরাধের বিনাশ ঘটল কি সেটা নিয়ে কেউ বলছে না, কিচ্ছু ভাবছে না। দিনেশের বন্ধু মন্টুর স্ত্রী চিৎকার করে বলছে তার স্বামী নির্দোষ ছিলেন। ঘটনার দিন সে আর তার স্বামী একসাথেই বাড়িতে ছিলেন। কি অদ্ভুত না, মানুষ কত সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যে বলে, নিজের মানুষের অন্যায়টাকে ঢেকে দিতে পারে, গলা ফাটাতে পারে দোষীকে বাঁচানোর জন্য। আচ্ছা, প্রমিতা কি ভুল করলো দিনেশকে না বাঁচিয়ে? আর 5টা স্ত্রীর মতো ওকেও কি মিথ্যে বলে স্বামীকে প্রশ্রয় দিতে হতো? দিনেশের মা বেঁচে থাকলে উনিও কি পুত্রবধূকেও দোষী সাব্যস্ত করতেন? না, এই উত্তরগুলো জানা নেই প্রমিতার। ও শুধু জানে অপরাধীর কোনো জাত ধর্ম হয় না, তার পরিচয় শুধুই অপরাধী। আর ভেবে লাভ নেই। টিভিটা বন্ধ করে নিজের কাজে মন দিল প্রমিতা। অর্ক দোতলার বারান্দায় খেলা করছে আর বৌদি ঠাকুরঘরে ব্যস্ত। আগামীকাল দিনেশের দেহ বাড়িতে আসবে। বৌদির কাছে রাতটা কাটিয়ে ছেলেকে রেখে প্রমিতা একাই বেরোলো বাড়ির পথে। কিছু লোকজন এদিক ওদিক ঘুরছে, সাংবাদিকরাও এসেছেন কয়েকজন, তবে আগের বারের মতো সেই ভিড়টা আর নেই। দেহ আসার পর প্রমিতা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল স্বামীর দিকে। কেরালার জন্য যেদিন বেরোলো সেদিনই শেষ দেখা, তারপর এই আজকে। মাঝখানে কতগুলো দিন কেটে গেছে, কত ঝড় বয়ে গেছে। স্বামীর একটা ভুলে তছনছ হয়ে গেছে প্রমিতার সাজানো সংসারটা। দিনেশের মতো একজন অপরাধীর জন্য শ্মশান যাত্রী পাওয়া সোজা নয়, তবু কয়েকজন ঠিকই জুটে গেল। তাদের সাথে প্রমিতা রওনা হলো শ্মশানের জন্য। রাস্তায় ফোন করে ডাকলো বৌদিকে, অর্ককেও নিয়ে আসতে বলল। পুরোহিতের কথা মতো এক এক করে সব নিয়ম পালন করছে প্রমিতা। অর্ককে এখনই এসবের সাক্ষী করতে চায় না সে।
মনের কোণে জমে থাকা শেষ একটু ভালোবাসার টানেই হয়তো মুখাগ্নি করার সময় প্রমিতা চোখ দিয়ে অবিরাম জল পড়তে লাগলো। বারবার তার মনে হচ্ছিল দিনেশ তো চলে গেল, কিন্তু যাদেরকে রেখে গেল তাদেরকে এখন থেকে প্রতিটি মুহূর্তে এই কলঙ্কের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। অর্ককে সারা জীবন শুনতে হবে সে এক নরপিশাচের সন্তান, ধর্ষকের ছেলে। চাইলেও এই ঘৃণ্য পিতৃ পরিচয় সে মুছে ফেলতে পারবে না কোনো দিন। সব কাজ শেষ করে যারা এসেছিলেন তাদের বিদায় জানিয়ে প্রমিতা নদীতে নামল সধবার চিহ্নগুলো ভাসিয়ে দিতে। সবাই চলে গেলেও মুক্তা বৌদি ঠিক থেকে গেছেন। আজকে কিছুতেই ওকে একা ছাড়বেন না। শাখাপলাগুলো খুলে এক এক করে জলে দিয়ে দিল প্রমিতা। তারপর নদীতে ডুব দিয়ে সিঁথির সিঁদুরটাকে ধুয়ে দিল শেষবারের মতো। নদীর পাড়ে জেঠিমার সাথে অর্ক দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলেটা চোখের সামনে তার মায়ের চিরচেনা রঙিন চেহারাটা সাদা কালোতে বদলে গেল। যার কিছুটা সে নিজের মতো করে বুঝল, আর কিছুটা হয়তো বুঝবে অনেক বছর বাদে। ভেজা কাপড়টা বদলে ফেলে এবার ওরা বাড়ির রাস্তা ধরেছে। আর কয়েক মাস বাদে দুর্গাপুজো। শহরের বড় বড় পুজোর বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো হচ্ছে রাস্তার পাশে। অর্ক প্রশ্ন করল তার মাকে, বাবাকে সবাই কেন শাস্তি দিল মা? বাবা কি করেছিল? তোমার বাবা একটি মেয়েকে অসম্মান করেছিল, অপমান করেছিল এক নারী সত্তাকে। তাই মা দুর্গা যেমন মহিষাসুরকে শাস্তি দিয়েছেন, তেমনি তোমার বাবাকেও শাস্তি দেওয়া হয়েছে। সমাজের কিছু মানুষরূপী অসুরকে মাঝে মধ্যে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যাতে মেয়েদের সম্মান নষ্ট করার সাহস কারণ না হয়, বুঝেছ? তার মানে মেয়েদেরকে অসম্মান করলে মানুষ হোক বা অসুর সবাইকে শাস্তি পেতে হয়, তাই তো মা? প্রমিতা নিজের আঁচলের ভেতর থেকে শক্ত করে ছেলের হাতটা ধরল। দিনেশকে আটকাতে অক্ষম হলেও ছেলেকে পাপের দুনিয়ায় কিছুতেই যেতে দেবে না সে। মুক্তা বৌদি প্রমিতার মনের কথা বুঝতে পেরে আলতো করে ওর কাঁধে হাত রাখল। তারপর দুজনে একসাথে গলা মিলিয়ে অর্কর উদ্দেশ্যে বলে উঠল, ঠিক বলেছ। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।